কিন্তু গদ্য কবিতা যে নিজস্ব একটা ঘরানা আছে, যেটা জীবনানন্দ সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে কেউ ছুঁতে পারছি না। তবে আমি বিশ্বাস করি ভালো কবিতা হলে পাঠকটি সংগ্রহ করবে। নমস্কার, বিয়ন্ড দ্য পেজের আরেকটি বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আমরা বিশ্বাস করি বইয়ের শেষ পৃষ্ঠা উল্টে গেলেও ভেতরের গল্পটা শেষ হয় না। এই ভেতরের গল্পে থাকে একজন আলাদা মানুষ, একজন আলাদা স্বপ্ন স্রষ্টা। বাংলা সাহিত্যের অতি পরিচিত মুখ নিয়ে আমরা আজ চলে এসেছি লেখক পলাশ হালদারের কাছে। নমস্কার। নমস্কার। বিয়ন্ড দ্য পেজের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। লেখক পরিচয়ের বাইরে আপনি যদি নিজেকে কিভাবে পরিচয় দেবেন? লেখক মানে তো স্রষ্টা। আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু একটা সৃষ্টিশীল সত্তা থাকে। হয়তো সবাই সেটা প্রকাশ করতে পারে না, যারা করতে পারেন তারা সৌভাগ্যবান। আমি একটু হলেও পারি, সেদিক দিয়ে অবশ্যই সৌভাগ্যবান বলে মনে করি। কিন্তু প্রথম আগে আমি মানুষ, আর আমি এটাও বিশ্বাস করি স্রষ্টা হতে গেলে আগে মানুষ হতে হয়। মানুষ, তার একটা সৃজনশীল মন, একটা অনুভূতিশীল হৃদয় যদি না থাকে তাহলে স্রষ্টা হওয়া যায় না। পারিবারিক সূত্রে এই শিক্ষাটা আমি প্রথম পেয়েছি, আগে মানুষ হতে হবে, তারপরে স্রষ্টা। তাহলে এবার একটু ছোটবেলায় ফিরে যাচ্ছি, সেই সময়টা তৎকালীন সময়ে যদি একটা বর্ণনা আমরা পাই, মানে এক কথা আপনি কি বলবেন? আসলে ছোটবেলা বলতে তো আমি সুন্দরবনের ছেলে। সুন্দরবনে একদম প্রত্যন্ত বাসন্তী দ্বীপটা গ্রামের ছেলে, যেভাবে বড় হয়েছে, ছোটবেলায় গরু চড়িয়েছি, বড়দের ছোটদের সবার সাথে ধুলো মাখা কাদা মাখা, সেইভাবে স্কুলে যাওয়া আসা, খালি গায়ে এই যারা দুরন্তপনা গ্রাম, সেই যে গ্রামটা আমরা এই মুহূর্তে দেখা যায় না, এগুলো ওই আমরা হয়তো গল্প উপন্যাসের পাতায় পড়ি বা সিনেমার পর্দায় দেখি। সেই যে গ্রামটা হারিয়ে গেছে, গ্রাম্য জীবনটা হারিয়ে গেছে, সেই একটা অনাবিল আনন্দের জীবন আমরা কিন্তু ছোটবেলায় কাটিয়ে এসেছি। তারপরে আমি সবসময় একটা কথা বলি যে আমি আমি খুব তৃপ্ত, মানে আমি যা পেয়েছি সে কেন বলছি, এই ছোটবেলাটা মানে যখন আমি চতুর্থ শ্রেণী শেষ করলাম, আমার সৌভাগ্যবশত যাই বলি, আমি রামকৃষ্ণ আশ্রমে চলে গেলাম। সেটা আমার বাবা আমাকে রামকৃষ্ণ আশ্রমে ভর্তি করে দিয়েছিলেন, নিমপিট রামকৃষ্ণ আমি পাস করেছি। সেটা একটা আলাদা জীবন, এবং এই জীবনটা আমরা ওই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী 6 বছর ওখানে কাটিয়ে এসেছি বলে, এবং আমার মতো যারা আশ্রমে কাটিয়ে এসছে তারা জানে যে ওই জীবনটা একটা অন্যরকম জীবন। যারা ওই আশ্রমে, বিশেষ করে রামকৃষ্ণ আশ্রমে যারা প্রবেশ করেনি তাদের কাছে বোঝানো খুব মুশকিল যে আশ্রমিক জীবনটা কেমন, একটা শৃঙ্খলা পরায়ণ, তার সাথে সাথে ছোটবেলাটা উপলব্ধি করার মতন, উপভোগ করার মতন, মানে খেলাধুলা থেকে শরীরচর্চা, সাংস্কৃতিক যে জগৎটা, গান বাজনা নাটক, এগুলো সবই ছিল আমাদের আশ্রমের মধ্যে। তারপরে তো একটা মহারাজ বা আমাদের শিক্ষক মহাশয়দের মধ্যে তাদের যেটা নিয়মানুবর্তিতা, সব কিছু একটা সুশৃঙ্খল জীবনের একটা শিক্ষা ওখান থেকে পেয়েছি। এদিক দিয়ে আমি খুব সৌভাগ্যবান। তারপরে তো ওখান থেকে আসার পর আবার কলেজ জীবন টোবনে শুরু হলো, আস্তে আস্তে জীবনের পথে এগিয়ে যাওয়া। প্রথম কবে মনে হয়েছিল আপনি লিখতে চান? লিখতে চান আসলে এইটা তখন তো আমাদের যে মাধ্যমিকের আগে, তখন ওই আমাদের একটা প্রবন্ধ রচনা আসতো। সাধারণত কি হতো, আমরা সবাই কি করতো ওই সময়ে, যে কিছু ওই কমন আমরা নিতাম, যে অন্তত 4-5টা সালের রচনা আসলে মোটামুটি এই রচনাগুলো আসতে পারে, একটা না দুটো কমন পাওয়া যাবেই, এইভাবে সবাই তৈরি হতো। তা আমি কি করতাম ওই সময়, ওই আমাদের আচার্যের বিভিন্ন বই চলতো, তা আমি কি করতাম, আমি ওই বইয়ের রচনাগুলো মুখস্থ করতাম, নিজে নিজে রচনা লেখার চেষ্টা করতাম, যে কোনো একজনের সে প্রিয় গ্রন্থ বা প্রিয় লেখক বা যে কোনো বিষয় নিয়ে আমি ওই রচনাটা, প্রবন্ধটা নিজে লিখতাম। এবং লিখে আমি যখন আমার বাংলা স্যারকে দেখাতাম, আমি নিমপিট রামকৃষ্ণ পড়াকালীন, তা একদিন ওই একটা রচনা দিয়েছিলেন লিখতে। তা সবাই কি করেছে, যে ওই তখন নোটবুক ছিল, তখন তো এত রেফারেন্স বই ছিল না, নোটবুক ছিল, আর ওই আচার্য যে বই ছিল, সবাই যেটা পড়েছে মুখস্থ করে, কেউ হুবহু লিখেছে, কেউ একটু ভুলে গেছে, মানে মুখস্থ থেকে যেটুকু লেখা যায়। একমাত্র আমার লেখাটা স্যার আমাকে রাখলেন যে আমার লেখাটা বইয়ের সাথে মিলছে না, কোনো লেখার সাথে মেলেনি, কারণ যেহেতু আমি কোনো বই থেকে মুখস্থ করে লিখিনি, আমি 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 নিজে নোট বানিয়েছিলাম, করে সেটা গেছিলাম। তা আমাকে স্যার বলেছিলেন, সদ্য পাঁচুগোপাল চৌধুরী, তো উনি আমাদের বাংলা নিতেন, তো উনি বলেছিলেন যে পলাশ, তুমি এটা কোথায় পেয়েছো? যে আমি স্যার আমি এরকম 2-3টে বই পড়েছি, তারপর নিজের মতন করে লিখেছি নিজের রুমে। বলছে যে তুমি সবার চেয়ে তোমার লেখাটা আমার ভালো লেগেছে, কারণ তুমি নিজেই লিখেছো, নিজেই লেখো, খারাপ হোক কিন্তু নিজেই লেখো। তা ওটা জাস্ট ওই সূচনা। তারপরে এই কথাটা আমি প্রায় সব জায়গায় বলি, বাঙালি স্টুডেন্ট, বাঙালি ছাত্র
কলেজে ঢুকেছে অথচ 2 কলম লেখেনি, খুঁজে পাওয়া যাবে না। কি লিখেছে সেটা বড় কথা নয়, ভালো না মন্দ সেটা বড় কথা নয়, কিন্তু 2 কলম লিখেছে যে কলেজে প্রবেশ করেছে। সে বাংলা পড়ুক, ইংরেজি পড়ুক আর সায়েন্স পড়ুক, যাই পড়ুক, সে কিন্তু ওই লেখাটা তো সবারই 2 কলম ভিতরে থাকে। কলেজে যাওয়ার পর থেকে একই অবস্থা। আমি সেই রেফারেন্স বই কিনতাম, কিন্তু লিখতাম আমি নিজে। এবং আমাদের কলেজের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন সুরেন্দ্রনাথ কলেজের বাংলা বিভাগের, দিলীপ কুমার মিত্র, শ্রদ্ধেয় দিলীপ কুমার মিত্র, উনি কিন্তু ওই শ্রুতি নাটক যে নাটক, এইটা কিন্তু উনি প্রমাণ করেছিলেন। উনি স্বর্গীয় অসিত বন্দ্যোপাধ্যায়ের ছাত্র এবং দুজনে এটা গবেষণা করেছিলেন, শ্রুতি নাটকও যে নাটক। সেই প্রভাত প্রতিম দিলীপ কুমার মিত্র আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। উনিও এই জিনিসটা যখন জানলেন, উনিও খুব আমাকে অনুপ্রাণিত করতেন যে পলাশ, তুমি কিন্তু নিজে লেখো, তোমার লেখাটা কিন্তু ভালো, তুমি লেখো। তো ওখান থেকে তখন ওই ডায়েরির পাতায় ছিল, কিন্তু লিখবো, কবিতা লিখবো, গল্প লিখবো, বই ছবি, এগুলো একদম মাথায় কেন, আশপাশে কোথাও ছিল না। তারপরে ওটা একটা ছিল ওই ডায়েরিতে খাতা এই সময় লেখা, ওটা ওই 1999 সাল, 98-99 সাল এই সময়ের কথা বলছি। তারপরে একটা দীর্ঘ বিরতি, অনেক পারিবারিক বিপর্যয় আছে, লড়াই আছে। তারপরে আমি কলকাতা ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারলাম না বিভিন্ন সমস্যার জন্য, মানে ভর্তি হয়েছিলাম 3 মাস ক্লাস করার পর আমি কলকাতা ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারিনি, দীর্ঘ বিরতি। তারপরে 2015 সালে প্রথম ফেসবুকে আসলাম। 2015 ফেসবুকে আসার পর ওই 15 একদম শেষের দিকে, অক্টোবর-নভেম্বরের দিকে, তখন আমার ধারণা ছিল যে ফেসবুক জিনিসটা কি। 16 একদম প্রথম থেকে দেখলাম যে ফেসবুকে অনেকে কবিতা লেখে, গল্প লেখে, এবং সেগুলো যতটা নিজের, অনেকে আবার ওই বিভিন্ন রবীন্দ্রনাথের কবিতা পোস্ট করছে, শরৎচন্দ্রের গল্পের অংশ পোস্ট করছে। তখন আমি ভাবলাম তাহলে এখান থেকে লেখাও পোস্ট করা যায়। আমার ধারণা ছিল ছবি টবি টুকটাক এই সমস্ত পোস্ট করা যায়। তখন থেকে আবার টুকটাক ওই নিজে যা লিখছি 6 লাইন 8 লাইন, বা আমি কোনো জায়গায় ঘুরতে গেলাম, এইগুলো পোস্ট করতে শুরু করলাম। তো সেইগুলো দেখলাম বেশ কিছু মানুষ ভালো বলছে। তখন কিন্তু গল্প লেখা শুরু করি, উপন্যাস তো অনেক দূরের কথা, গল্প আমি শুরুই করিনি। কিন্তু আমার যারা বন্ধু বান্ধব, যারা ওই সময় আমার বন্ধু সার্কেলে আছে, তারা বলেন যে লেখাটা তো খুব ভালো হচ্ছে, তুই লেখ, কবিতা লেখ। ওখান থেকে আস্তে আস্তে লেখা শুরু। অনেকটা পরেই, হ্যাঁ, আমি 16, আমি যদি লেখালেখি বলি 2016 সাল থেকে লেখালেখি। আপনার প্রথম কি লেখা রয়েছে, মানে যেটা অপ্রকাশিত রয়েছে? আমাদের স্কুলে একজন স্যারকে নিয়ে গিয়েছিলাম, আমাদের শ্রদ্ধেয় তপন কুমার পাল মহাশয়, আমাদের বিজ্ঞান। ওই সময় আমি আমার বন্ধু বান্ধবরা ওই যারা বন্ধু ভাই, তারা বলতো যে দাদা আশ্রমী জীবনে কিছু কথা একটু মন্ত্র করো, আমাদের ভালো লাগে, কারণ ফেলে আসা দিনের কথা করতে বেশ ভালো লাগে। তা ওই একটা স্যারকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, আমাদের বিলার্দো, যিনি ছিলেন 1986 সালে আর্জেন্টিনা যেবার প্রথম বলবো না, দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মারাদোনার নেতৃত্বে। সেই সময় কোচ ছিলেন কার্লোস বিলার্দো। তা আমরা নিমকি ডামকিন্স আশ্রমে থাকাকালীন আমরা 4 বন্ধু, আমরা একটা কুইজ কন্টেস্টে গিয়েছিলাম। আমরা 4 বন্ধু, তার মধ্যে আমিও ছিলাম। তা আমাদের ওই স্যার তপন কুমার পাল, উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, এবং আমরা প্রথমে ব্লক, তারপর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম। অথচ আমরা তখন ছিল ক্লাস 8-এ পড়তাম, জুনিয়র হাই। আর আমরা লড়াই করেছিলাম উচ্চ মাধ্যমিকের ছেলেদের সাথে, মানে ক্লাস 12-এর ছেলেদের সাথে। এবং আমাদের বসতির মাত্রায় শুক্রবার স্যার আমাদেরকে এনে বই দিয়েছিলেন, শনিবার রবিবার সোমবারকে আমরা কম্পিটিশন করেছিলাম, করে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তা আমরা বিশ্বাস করি আমাদের এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে আমাদের যতটা ভূমিকা, তার চেয়ে বেশি ভূমিকা ছিল আমাদের স্যারের। তা মানে আমার মনে হয়েছে যে 86 বিশ্বকাপে মারাদোনা তো অবশ্যই, কিন্তু কার্লোস বিলার্দো একটা ফ্যাক্টর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তা ওই ভাবনা থেকে আমি লিখেছিলাম আমাদের বিলার্দো, অর্থাৎ আমাদের কোচ, আমাদের গুরু তপন কুমার পাল, এইরকম ভাবনা নিয়ে ওই ঘটনাটা আমি লিখেছিলাম আমাদের বিলার্দো বলে ওই কুইজ কন্টেস্ট, সেই প্রতিযোগিতা, এবং তাই নিয়ে আমাদের একটা স্মৃতি যেন করেছিলাম। সেইটা মানে একরকম ভাইরাল হয়ে গেছিল। মানে নিমফিটে আমি বেরিয়ে এসেছি 93-এ, অন্তত তার 15 বছর আগে আর তার 15 বছর পরও কেন বলবো, এখনকার বন্ধু ছেলেরা ওই লেখাটা এখনো মানে শেয়ার করে যে অসাধারণ একটা লেখা। ওই লেখাটা থাকে যখন সবাই খুব প্রশংসা করলো, এবং আমারও যখন পরবর্তীকালে পড়তে গেছি, যে আমারও বিষয় নেই, এই লেখাটা আমি লিখেছি, মানে নিজেকে যে ওইভাবে প্রকাশ করতে হবে এই বিশ্বাস আমারও ছিল না। আমারও খুব ভালো লেগেছিল, এবং তারপর থেকে মোটামুটি গল্প লেখা শুরু হলো। ওটা ঠিক গল্প না হলেও গল্প বলা যায়, মানে পড়লে যারা অচেনা তারা মনে করবে একটা গল্প। আমি স্মৃতিচারণা। প্রথম প্রকাশিত লেখা সঞ্জয় কুমার দাস দাদার সম্পাদনায় সাতকাহন প্রকাশনী থেকে রোমন্থনের শেষ বসন গ্রন্থে আমার প্রথম কোনো গল্প
প্রকাশ হয় মুদ্রিত আকারে, এবং সেই গল্পের নাম ছিল স্বীকৃতি। আমার প্রথম গল্প যেটা মুদ্রিত আকারে প্রকাশিত হয়, এবং আরও যেটা আমার কাছে স্মরণীয়, ওই গ্রন্থে মানে ওটা আমার প্রথম গল্প এবং প্রথম সঞ্জয় দারও ওটা প্রথম সম্পাদনা, এবং সম্পাদকের বিচারে ওই গ্রন্থের সেরা গল্পকারও হয়েছিলাম আমি ওই স্বীকৃতি গল্পের জন্য। মানে এটা আমার প্রথম গল্প প্রকাশ এবং প্রথম গল্পে একটা স্বীকৃতি পেয়েছি। একটা আপনার বইও রয়েছে না, একক বই স্বীকৃতি, হ্যাঁ, পরবর্তীকালে স্বীকৃতি বলে একটি গল্প গ্রন্থ প্রকাশ হয়, সেটা গল্প সংকলন, সেখানে 8 থেকে 10টি গল্প ছিল, তার মধ্যেও স্বীকৃতি গল্পটা ছিল। এবং স্বীকৃতি গল্পটা কিন্তু আজও বেনামে ভাইরাল হয়। স্বীকৃতি রবীন মণ্ডল, রিক্সাওয়ালা রবীন মণ্ডল, তার ছেলে ঋষি, ঋষি কবিতা আবৃত্তি করে পুরস্কৃত হবে, কিন্তু তাকে স্কুল থেকে বলা হয়েছিল শ্রীজাতর কবিতা আবৃত্তি করতে, কিন্তু ওর বাবার কবিতা, মানে যে কবিতাটা প্রথম ও ব্লকে করে আবৃত্তি করে পুরস্কার পেয়েছিল, সেই কবিতাটাই ও আবার ডিস্ট্রিক্টে সাব ডিভিশনে গিয়ে ওটা আবার ফের আবৃত্তি করবে। এবং এই বিষয়ের উপর দাঁড়িয়ে গল্পটা, যে বাবার কবিতা, বাবা রিক্সা, রবীন মণ্ডল রিক্সা চালায়, সেই রিক্সাওয়ালার কবিতা আবৃত্তি করে পুরস্কৃত হতে পারে না, এরকম একটা ধারণা ছিল স্কুলে। সেই জন্য তাকে অন্য কবিতা দেওয়া হয়েছিল, যে তুমি বাবার কবিতা বলে ব্লকে চ্যাম্পিয়ন হয়েছো ঠিক আছে, কিন্তু তোমাকে সাব ডিভিশনে যেতে গেলে কবি একটা ব্যাপার আছে, সুতরাং বাবার কবিতা না, তুমি হচ্ছে কি এরকম প্রতিষ্ঠিত একজন কবির কবিতা দেওয়া হয়েছিল, যে সেটা তুমি পাঠ করবে, আবৃত্তি করবে। কিন্তু এখানে ওই গল্পের যিনি কথক আর্য রায়, তিনি ওই ঋষিকে অনুপ্রাণিত করবে যে না, তুমি তোমার বাবার কবিতায় আবৃত্তি করবে, এবং সেটা করে পুরস্কৃত ফার্স্ট হয়েছিল। এটা হচ্ছে মোটামুটি থিম, এবং এটা একটা রিক্সাওয়ালার ছবি দিয়ে ভাইরাল হয়েছিল, এই সেই রবীন মণ্ডল। আসলে তো রবীন মণ্ডলটা কাল্পনিক চরিত্র, ফেসবুকে এমন হয়েছিল একটা রিক্সাওয়ালার ছবি দিয়ে বলা হয়েছিল এই সেই রবীন মণ্ডল, কিন্তু আসলে, এবং সেখানে পলাশ হালদারের কোনো চিহ্ন ছিল না। ওটা কিন্তু আমার একটা খুব, ওই সময় খুব ভেঙে পড়েছিলাম, আমার প্রথম গল্প স্বীকৃতি, এবং সেটা হাজারে হাজারে শেয়ার হচ্ছে এবং আজও হয়, এবং এতদিন পরেও সে বই আকারে প্রকাশ হয়েছে। তারপরে সেই স্বীকৃতি গল্পের উপর নির্ভর করে পরবর্তীকালে কিন্তু আমি একটা উপন্যাস লিখেছি, সেই উপন্যাসটার নাম রক্ত কথা বলে। সেখানে সেই রবীন মণ্ডল, সেই আর্য রায়, সেই ঋষি, ওরা ফিরে এসছে, আছে বইটা আমার কাছে, এই রক্ত কথা বলে, এই যে রিক্সার। এটা উপন্যাস আকারেও আমি মানে তার সাথে মানে আরো বিভিন্ন ঘটনা পরম্পরায় সেটা পরবর্তীকালে উপন্যাসে দাঁড়িয়েছে স্বীকৃতি গল্পটা। কিন্তু তারপরেও এখনো স্বীকৃতি গল্প কিন্তু বেনামে ভাইরাল হয়। হ্যাঁ, আমরা সম্ভবত মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া হয়তো এরকম টাইপের গল্প পড়েছি, ঠিক আছে? হ্যাঁ, মানে সবাই পড়েছে বই, এই স্বীকৃতি এবং মাস্টার, এই দুটো গল্প পড়েনি এমন মানুষ মানে সোশ্যাল মিডিয়ায়। বইটা প্রকাশ হয়েছিল 2018 সালের আগস্ট মাসে, রোমন্থনের শেষ বসন্ত, কিন্তু গল্পটা আমার লেখা 2000, খুব সম্ভবত 2017 সালে বা 16-17 এরকম হবে। সেটা আমাকে লেখক হিসেবে আপনার সবচেয়ে কঠিন সময়টা কোনটা ছিল যাত্রার? লেখক হিসেবে বলবো না, আমি আসলে মানুষ হিসাবে বলবো। আচ্ছা, মানে আমার জীবনে দুটো বিপর্যয় এসছে। দুটো বিপর্যয়, প্রথম বিপর্যয় 1993 সাল, ঠিক মাধ্যমিকের আগে আমি মাকে হারিয়েছিলাম। সেটা মানে ওই সময়ে, তখন আমি নিমপেট আশ্রমেই পড়ি, আশ্রমে থেকে ফেরার আগেই মা চলে গিয়েছিলেন। এবং সাধারণত একটা গ্রামের একটা পরিবার, এবং আমাদের যথেষ্ট বড় পরিবার, সেখানে মা চলে গেলে যে পারিবারিক বিপর্যয়টা নেমে আসে। এবং আমি ছিলাম বড় ভাই, ছোট ছোট, আমার চেয়ে ছোট দুটো ছোট ভাই, একটা বোন ছিল, সুতরাং একটা খুব কঠিন সময় গেছিল, যার জন্যে একটা টালমাটাল অবস্থায় পড়েছিল। এবং শেষ পর্যন্ত ঠিক এই কারণে, ওই ছোট ভাই বোন ছিল, এই কারণেই আমি এমএটা কমপ্লিট করতে পারি। কারণ তখন ততদিনে বোন বড় হয়ে গেছে, ভাইগুলো বড় হয়ে গেছে, সব দিক সামলাতে গিয়ে আমি আর এমএ কমপ্লিট করতে পারিনি। এই একটা গেছে বিপর্যয়। সেটা তো মোটামুটি, হ্যাঁ, আমি এমএ কমপ্লিট করতে না পারলেও আমার আক্ষেপ নেই, আমার ভাই বোনগুলো বড় হয়েছিল, আমি বোনকে ভালোভাবে বিয়ে দিতে পেরেছি। ভাই বোনগুলো মানে মা হারা হলে যে সমস্যাটা হয়, সেই ঝড়ঝাপটা তাদেরকে, হ্যাঁ, মা না হারার একটা যন্ত্রণা আছে, কিন্তু সেই ঝড়ঝাপটা ওদের পোয়াতে হয়নি। এই দিক দিয়ে আমি খুব মানে সন্তুষ্ট। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কোভিড পিরিয়ড, করোনার সময়। মানে আমি তো ব্যক্তিগতভাবে আমি শ্রমজীবী মানুষ, আমি কাজ করি, ছোটোখাটো একটা ব্যবসা করি, তাই দিয়ে আমার সংসার চলে, চাকরি বাড়ি করি নিয়ে আমি কাজ করি। এবং সেই যখন ওই করোনা এলো, তখন সব বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, ব্যবসা বন্ধ, মার্কেটে যেতে পারছি না, মাল আনতে পারছি না। পুরো প্রায় 2-3 মাস বাড়িতে বসেছিলাম, বসে বসে যেটুকু সঞ্চয় তাই দিয়ে চালিয়েছি। বিবাহিত জীবন, মেয়ে আছে, স্ত্রী আছে। তারপরে গ্রামের বাড়ি চলে গেলাম,
যে কলকাতা সব বন্ধ, তাহলে গ্রামের বাড়ি যাই, ওখানে গিয়ে একটু ব্যবসা বাণিজ্য করতে পারি কিনা। বছরখানে থাকলাম, থেকে আরো ডুবে গেলাম, প্রায় অনেক টাকা ঋণ হয়ে গেল ওখানে। এমনিতে গ্রামে ব্যবসা চলে না, তারপর করোনার সময় মানুষ এমনিতেই বার হয় না, মানে ভুল ডিসিশন নিলাম। তারপর ওখান থেকে ফিরে আসার পর আবার নতুন করে আবার ব্যবসা শুরু করি, এবং লেখালেখিটা তারপর থেকে লেখক হিসেবে যে একটা প্রাপ্তি সেটা ঘুরতে থাকে তারপর থেকে, অর্থাৎ 2021। শুধু আমি কেন, আমার অনেকের সাথে আলোচনা হয় যে কোভিড কিন্তু মানুষকে মানুষ চিনতে শিখিয়েছে। হ্যাঁ, মানে মানুষ যখন কাজ হারা হয়, মানুষের যখন হাতে পয়সা থাকে না, বন্ধু বান্ধব থাকে, তখন এবং এটা কিন্তু বাস্তব মেনে নিতে হবে যে কে কার পাশে দাঁড়াবে, কে কাকে হেল্প করবে, সবাই তো অসহায়। হ্যাঁ, এবং ইচ্ছা করলেও কেউ কাউকে কিছু করতে পারে। তো ওই সময় মানে জীবনটাকে কিভাবে চলা উচিত, ওই শিক্ষাটা ওই সময়টা দিয়ে গেছে, কোভিড শিখিয়ে দিয়ে গেছে যে সংযত হয়ে চলা, হ্যাঁ, বা একটা সিস্টেমের মধ্যে চলা, এটা কিন্তু অনেক মানুষকে কিন্তু সোজা করে দিয়ে গেছে। আমার খুব কঠিন সময় গেছে ওই সময়টা, প্রায় আবার ওখান থেকে ফিরে আসার পর একটা খুব কঠিন লড়াই ছিল। এবং তার আগে যেটা হয়েছে, টুকটাক গল্পের বই বেরিয়েছে, কবিতার বই বেরিয়েছে, কিন্তু উপন্যাস বেরোয়নি। এবং আমাকে এখন মানুষ বা দু চারজন মানুষ বা পাঠক যা চেনে, সবাই উপন্যাসী হিসেবেই চেনে। এবং আমার প্রথম উপন্যাস যোদ্ধা, সেটা কিন্তু ওই তারপরেই, মানে তখন ওটা খুব সম্ভবত 2021 না 22, যেবার ওই গরমের সময় বইমেলা হলো, মানে জানুয়ারি মাসে না হয়ে ওটা মার্চে গেল, মনে হয় 22 হবে। এবং ওই সময় আমার প্রথম উপন্যাস এলো যোদ্ধা। মানে একক বই না, একক বই তোমার প্রথমে ওই স্বীকৃতি, প্রথমে স্বীকৃতি গল্পের বই বেরিয়েছে, অন্তহীন পথ চলা কবিতা বেরিয়েছে, তার পরবর্তীকালে ডিফেন্স মাস্টার বলে একটি হ্যাঁ, ওটা প্রথম সাউথ কাউন্ট থেকে এসেছিল। তারপরে আরেকটা বেরিয়েছিল আপন হতে বাই হয়ে, ওটা একটা উপন্যাসিকা নভেলা, ওটা বেরিয়েছিল। তারপর কোভিডের সময়ও আবার দুটো বই বেরিয়েছিল, তখন গ্রামে ছিলাম, তখন ও বেরিয়েছিল। আর ওখান থেকে আসার পর আমার প্রথম উপন্যাস বেরোলো 2022-এ যোদ্ধা। লেখার জগতে মানে পরিবার বা কাছের মানুষের কতটা সমর্থন? লেখার জগতে মানে এখানে কোনো ভরিতা করবো না, সত্যি কথা বলি, আমার প্রথম পাঠক কিন্তু মানসী আর সুচেতনা, মানে আমার স্ত্রী এবং মেয়ে। কিন্তু সেই অর্থে এরা মানে সুচেতনা তাও একটু লেখালেখি হয়েছে, মানুষই কিন্তু আমার গল্প পড়তে ভালোবাসে এবং সব কিছু পড়েও, কিন্তু লেখালেখির প্রতি অতটা ওর আগ্রহ নেই, মানে ও এই জায়গাটা ইন্টারেস্ট পায় না। কিন্তু সেই তুলনায় আমার লেখার যদি প্রেরণা বলি, যে কারা আমাকে লেখা উৎসাহিত করেছে, বা যখন আমি লিখছি, টুকটাক লিখছি, যে আমি উপন্যাস লিখতে পারি কিনা, বই প্রকাশ করতে পারি না, এই কথাগুলো যদি বলতে হয়, তাহলে আমার কিছু মানুষের ঋণ স্বীকার করতেই হবে। প্রথম যার কথা বলবো সে হচ্ছে আমার বন্ধু ডাক্তার বিপ্র কুমার মণ্ডল। তার সাথে আছে আমি ছোট ভাই বলি, মানে আমার রক্তের সম্পর্কে ভাই না, কিন্তু আমি ছোট ভাই বলি, অমিয় কুমার দাস, পাথর প্রতিমা, ওই নিমপিটিরই ভাই। ও কি করতো, প্রথমে আমার যখন কোনো বই প্রকাশ হয়নি, ও আমার লেখাগুলোকে সংগ্রহ করে একটা কবিতার বই, একটা গল্পের বই, এরকম করে সব লেখাগুলোকে সংগ্রহ করে আমাকে দিয়েছিল। বলেছিল, দাদা তোমার লেখাগুলো ফেসবুকে ভাইরাল হয়, সব চুরি করে দেয়, আমি তোমার ওই সময় পর্যন্ত যত লেখা প্রকাশ হয়েছিল সব দুটো বইতে ও মানে দুটো বই ছাপিয়েছিল, ওখান থেকে করে আমাকে সেই বই দুটো আমাকে দিয়েছিল, আছে আমার কাছে এখন মধ্যে সেই বই দুটো। তো অমিয় কুমার দাস, আর ও কি করে, ও আমার যা বই প্রকাশ হয় ও এখনো পর্যন্ত, মানে এটা সেই 2018 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত সে একই চলছে। প্রতি বছর বইমেলা যে বই প্রকাশ হবে ও কিন্তু বই নিয়ে যাবে, এবং ওখান থেকে ওর একটা বিশাল পাথর প্রতিমা আমার একটা পাঠক সমাজ আছে, অন্তত 50টা বই ওখানে বিক্রি হয়। এবং প্রথম ওই বই বিক্রি করবে, সেখান থেকে কালেকশন করে সেই টাকাগুলো আমাকে দিয়ে যাবে। তারপর এখন কি হয়, পাথর প্রতিমা থেকে পাঠকরা আসেন, তাদের সাথে আমার এখন মানে সরাসরি যোগাযোগ হয়ে গেছে। পাথর প্রতিমা আমি বহুবারই গেছি অমিয়র জন্য, ওর বাড়ি হয়ে বহু অনুষ্ঠানে গেছি, ওখানকার বহু পাঠক আসে, বইমেলায় আসে শুধু আমার বই কেনার জন্য। এবং পাথর প্রতিমা আমার বাসন্তী, আমার যতটা না পরিচিতি বলতে আমার গ্রাম, আমার পাড়া, যারা আমার আত্মীয় স্বজন, কিন্তু পাথর প্রতিমার কিছুই নেই, কিন্তু আমার আরো বেশি পরিচিতি পাথর প্রতিমা। এটা আর দু একটা নাম বলি, বিপ্র যেমন বললাম, অমিয় কুমার দাস বললাম, আরেকজন নাম বলবো রূপালী দিদি কিন্তু আমার নিমপিটেরও বন্ধু নয়, আমার নিজের দিদি নয়, ফেসবুক থেকে পাওয়া একটা দিদি। এবং সেই দিদি প্রথম 2-3টে বই প্রকাশের ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে সাহায্য করেছে। যখন আমার বই প্রকাশ করার
সমাধানী এই বিপ্র বা অমিয়দের নাম কেন বলছি, এরা আর্থিকভাবে আমাকে সাহায্য করেছিল বই প্রকাশ করতে, এবং সেটা 200-500 টাকা না, হাজার হাজার টাকা। মানে তখন খরচ বেশি ছিল, এখন প্রকাশনায় এসে বুঝিয়েছি যে কতটা খরচ, কিন্তু তখন তো একটা বই করতে গেলে 15,000, 14,000, এরকম 18,000 টাকা খরচ হতো, এবং সেই ম্যাক্সিমাম টাকাগুলো কিন্তু ওরাই খরচ করেছে। আর এই দিদিটার সাথে পরিচয় কিন্তু শুধুমাত্র ফেসবুকে আমার। ওনার সাথে প্রথম পরিচয়ই হবে যে আপনার লেখা পড়ে আমার সকাল শুরু করতাম। উনি আমার রাত্রে এসে আমার মেয়ে স্ত্রী ঘুমিয়ে যাওয়ার পর আমি হচ্ছে গল্প লিখতাম, এবং সেই গল্পটা যখন তখন জানতাম, অনেক কিছু জানতাম না, যে গল্প পোস্ট না করলে হারিয়ে যাবে, আমি সেভ করতে জানতাম না, গল্প পোস্ট করবো তারপর ঘুমাবো। তা সেই গল্প পোস্ট করে ঘুমাতে গিয়ে কখনো 3টে বাজতো, কখনো 4টে বাজতো, কখনো 6টা বাজতো। গল্প পোস্ট করে পরের দিন কাজে বেরিয়ে যেতাম, ঘুম হতো না। পোস্টের সময় 3টে থেকে 6টার মধ্যে, মানে শেষ হবে, পোস্ট করবো, সময় তাহলে ঘুমাবো, আর নাহলে কাজে বেরিয়ে যাবো, মানে এইরকম অবস্থা ছিল। তা ওই দিদি উনি আমাকে বলতেন যে ভাই তোমার গল্প পড়ে আমার সকালে শুরু হয়। তা উনি যখন ঘুম থেকে উঠতেন 5টা, 5:30 বা 4টা, তখন আমার দেখতেন যে ফেসবুকে আমার গল্পটা পোস্ট হয়েছে, এবং উনি পড়তেন, ভালোবাসতেন, খুব পছন্দ করতেন আমার লেখা। তারপর থেকে আস্তে আস্তে পরিচয়। তো ওই দিদির প্রতি আমি ভীষণভাবে ঋণী, এবং শুধু আর্থিক সাহায্য বলবো না, মানে অনুপ্রাণিত করা। বই তুমি লেখো, তোমার লেখা খুব ভালো হচ্ছে, কোনো একটা গল্প নিয়ে লেখালেখি নিয়ে আলোচনা, এইটা এমন হলে কেমন হতো, কখনো সেটা নিয়েছি, কখনো আবার আমার মতন বুঝেছি না দিদি এটাই হলে এই হবে, মানে খুব এই মানুষগুলোর প্রতি মানে দিন শেষ করা যাবে না বলে। আপনার সাপ্তাহিক অভিযানের সবচেয়ে বড় শিক্ষককে, মানুষ, সময় নাকি ব্যর্থতা? কঠিন প্রশ্ন বলতে, মানে কাকে ছেড়ে কাকে বলি, প্রত্যেকের মনে হচ্ছে একটা না একটা ভূমিকা আছে। মানুষ তো বটেই, যে মানুষগুলোর কথা বললাম। আর একটা বলবো, আমার পরিবারের দুটো মানুষকে বলবো, ওরা হয়তো লেখা নিয়ে অত আগ্রহী নয়, কিন্তু ওরা না থাকলে আমি তো লিখতেও পারতাম না। ওরাও তো আমাকে লেখার পিছনে, আমি যে লিখছি, আমি যে সময়টা ব্যয় করছি, সেটা তো ওরা এলাও করেছে, সুতরাং ওদের একটা ভূমিকা আছে। এবং বললাম প্রথম পাঠক ওরা, এবং আমি যখন কোনো লেখা লিখতাম, তখন গল্প আমি যখন পড়তাম, চোখ দেখলে বুঝতে পারতাম গল্পটা এটা পাঠকের ভালো লাগবে কিনা। কারণ আমার বেশিরভাগ গল্প তো কি, আমি গল্প লিখতাম, ওরা পড়তো, আর আমার মেয়ের চোখ দিয়ে জল পড়তো, এবং সেই জোরটা যখন আমি দেখতাম, তখন জানতাম যে আমার লেখাটা সার্থক। এবং সত্যিই দেখতাম সেই লেখাগুলো পাঠকদের কাছ থেকে ভালো মানে মন্তব্য আসতো, এবং সে হয়েছে। সুতরাং এই এই যে মেয়ে বলি, স্ত্রী বলি, বা যে মানুষগুলোর কথা বললাম আমি, ডাক্তার বিপ্র মণ্ডল, অমিয় কুমার দাস, রূপালীদি ইত্যাদি, এবং এদের সঙ্গে আরও কিছু নিমপিটের বন্ধুরা ছিল, ভাই আমার সঙ্গে ছিল। সুতরাং মানুষের তো একটা ভূমিকা আছেই। আরেকটা যেটা বললে, সময় তো অবশ্যই, সময়কে তো উপেক্ষা করা যাবে না। সময়ের চেয়ে বড় শিক্ষক তো নেই। যেটা তোমাকে বললাম যে কোভিড আমাদেরকে শিখিয়ে গেছে, কোভিডের সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে, এবং মানুষ চিনতে শিখিয়েছে। সবচেয়ে বড় কথা যে ভালো মন্দ, এই যে বোধ, ভালো মন্দ বিচার, হ্যাঁ, একটা মানুষের ভিতরটাকে বোঝা জানা, এটা কিন্তু সময় কিন্তু শিখে যায়। যে আমরা যেমন ছোটবেলায় আমি আমার বাবাকে একরকম ভাবে দেখছি, আমি যখন বড় হলাম তখন মনে হচ্ছে আমার ভাবনাটা পাল্টে যাচ্ছে, আরো যখন বড় হলাম আরো ভাবনাটা পাল্টে যাচ্ছে। প্রথম একটা সময় টিনেজার, তখন খুব রাগ হতো, বাবা কেন এমন করে, মা কেন এমন করে, তখন মনে হচ্ছে সেই বাবা মায়ের সম্বন্ধে যে ভাবনাটা পাল্টে যাচ্ছে। আবার যখন আরো বয়স হলো তখন একটা অন্যরকম। আবার আমরা যখন সেই বাবা মায়ের বয়সে চলে আসলাম, তখন এখন আমরা বুঝতে পারি যে বাবা মার সেই শিক্ষাটা, সেই বকুনিটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং এই যে সময়টা তো একটা, আর ব্যর্থ না হলে সফলতার পথ তো দেখা যায় না। কারণ ব্যর্থ হলে কি হয়, হ্যাঁ আমরা ব্যর্থ হলে হয়তো কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু সফলতার পথটা কিন্তু এই ব্যর্থতাই দেখিয়ে দিয়ে যায়। যে কেন ব্যর্থ হলাম, এইটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি সফল হওয়ার পথে এগিয়ে যেতে পারবো। লেখার আগে আপনি যে লেখেন, তার আগে কি প্লট তৈরি করে নেন, মানে প্ল্যান মাফিক লেখেন, না চরিত্র নিয়েই এগোতে? আমি ছোট গল্পের ক্ষেত্রে জিনিসটা আলাদা। ছোট গল্প তো সেইভাবে নিজেকে প্রকাশ করার অতটা সুযোগ থাকে না, প্লটটাই মেন, গল্পটাই মেন। সেখানে কখনো কোনো ঘটনা দেখছি, কারো কাছে কিছু শুনছি, সেইগুলো নিয়ে মোটামুটি একটা সাজিয়ে নিয়ে ছোট গল্প লিখি। যেমন ওই যে আমার স্বীকৃতি গল্প, যেটা অনেকবার বলেছি তোমার কাছে, আমরা বলি স্বীকৃতি গল্প, যেটা বললাম যে গল্প, ছেলের গল্পটা, ওটা কিন্তু সম্পূর্ণরূপে বাস্তব জীবনের গল্প, মানে আমাদের জীবনের গল্প। মানে ছোট্ট করে বলি, স্কুল থেকে আমার মেয়ে তখন মাধ্যমিক দেয়নি, মাধ্যমিক তখন ক্লাস খুব সম্ভবত 8-এ পড়ে। স্কুল থেকে আমাকে বললো যে বাবা আমাদের স্কুলে একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হবে, একটা কবিতা দেখে দাও। ওটা হচ্ছে কি নারী শিক্ষার ওপর, হ্যাঁ, বাল্য বিবাহের বিরুদ্ধে নারী শিক্ষার, মানে একটা কবিতা একটা দেখে দাও। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি, রাত্রেবেলা এসে দেখবো। রাত্রেবেলা এসে বাবা তুমি দেখে দিলে না, তাও আমার বাবা তুমি এটা লিখে দাও না, তুমি এটা লিখে দাও সহজ করে, তাহলে তোমার কবিতাগুলো আমি ভালো তাড়াতাড়ি মুখস্থ হতো। সেই দিন রাত্রে
লিখলাম, একটা কবিতা লিখলাম, এবং খুব সহজ সরল ভাষা এবং একদম ছন্দ মিলিয়ে, অন্তমিল, যাতে ওর মুখস্থ করতে সুবিধা। মাঝখানে মাত্র একটা দিন না দুটো দিন সময় আমি লিখলাম। আমি লিখলাম, কবিতার নামও দিইনি। সকালবেলা উঠে বললাম যে তুই মুখস্থ কর, আমি আবার কাছ থেকে এসে তোকে বলে দেবো, তুই আগে মুখস্থ কর। হঠাৎ জানালার কাছ থেকে চিৎকার, বাবা বাবা বাবা, মেয়ে চিৎকার করছে, মেয়ের 2-3 জন বন্ধু তারাও চিৎকার করছে। কি ছুড়ে ওরা বন্ধু বান্ধব নিয়ে 3-4 জন মিলে সোজা ঘরে ঢুকে গেলো। তখন ভাড়া ঘরে ছিলাম, ছোট্ট একটা ঘরে ছিলাম। কি না আমি ফার্স্ট হয়ে গেছি। ফার্স্ট কি না ওই কবিতা প্রতিযোগিতা, তুই তো বললি কালকে, না কালকে আমি স্কুল থেকে আজকে বললো আজকে যেতে হবে, ওদের ব্লকে হয়েছিল। দেখা গেছে তুই মুখস্থ করলি কি করলো, বলে ও করেছি। আমি কবিতার নাম, ও কবিতার নাম আমি একটা দিয়ে দিয়েছি, মানে ওই দিয়ে দিয়েছে কবিতার নাম শিক্ষা ও প্রগতি, দিয়ে ফার্স্ট হলো। এইটাই আমি ওখান থেকে আমার একটা ভাবনা আসলো, সেই ভাবনাটাকে স্বীকৃতি গল্প। ওখানে রবীন মণ্ডলটা কাল্পনিক চরিত্র, ঋষিটা কাল্পনিক চরিত্র, কিন্তু ঋষি এবং রবীন মণ্ডল দুটোই কিন্তু উঠে এসছে আমাদের মধ্যে। সবচেয়ে বড় কথা, ওখানে যে আমি যখন গল্পটা লিখলাম না, আমি যারা যদি গল্প কেউ পড়ে, গল্পের শেষে রবীন মণ্ডলের যে সময় ঋষির যে সংলাপটা আছে, যে বিচারকরাকে জিজ্ঞাসা করবে যে তুমি কবিতার প্রথমে তুমি কবিতার নাম বলনি কেন, কবির নাম বলনি কেন, মানে ওই কবি একটা প্রতিযোগিতা, কবিতা বলবে, তা বিচারকরা ওকে জিজ্ঞাসা করবে যে তুমি কবিতা বলার আগে তুমি কবির নাম বললে না কেন। গল্পের উত্তর ছিল যে একজন রিক্সাওয়ালার কবিতা কে শুনতে চাইবে বলুন। সেই জন্য আমি ইচ্ছাকৃতভাবেই কবির নাম প্রথমে বলিনি, কবিতা শেষ করার পর কবির নাম বলেও যে এটা আমার বাবার লেখা রবীন্দ্র। ওই যে দীপেন মাস্টার গল্প ঠিক এইরকম। আমি একদিন কাজ থেকে আসছি, এক জায়গাতে রাস্তা দেখছি খুব ঝামেলা, কেন না একটা বয়স্ক লোককে নিয়ে 4-5 জন লোক, তার আরও বেশি, খুব ঝামেলা। কি না একটা মেয়ে সিগারেট খাচ্ছিল, ভদ্রলোক কি বলেছে তাই নিয়ে ঝামেলা, তুমি বরণ করার কি। উপন্যাসের ক্ষেত্রে উপন্যাসটা কি হয়, একটা ওখানে তো লেখককে নিজেকে প্রকাশ করার, নিজের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা বা নিজের বিচারধারা যাই বলি, এইগুলো একটা প্রকাশ করার একটা অনেক পরিসর থাকে উপন্যাসটায়। সেই জন্য ওখানে যখন কোনো একটা ভাবনা থাকে, এবং সেই ভাবনাগুলো তো অবশ্যই ওখানে কিছু চরিত্র থাকে। যেমন আমার প্রথম যে উপন্যাসটা, সেটাও কিন্তু আমার এক পরিচিত চরিত্রের জীবন নিয়ে শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে ওটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, যোদ্ধা উপন্যাসটা। আর রক্ত কথা বলে তো বললাম ওই স্বীকৃতি গল্প, স্বীকৃতি গল্পে ওই রবীন মণ্ডলের যে গল্পগুলো তোমাকে বললাম তা থেকেই হয়েছে। তারপরে যে উপন্যাসটা আমাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছিল তার নাম মাস্টারমশাই। মাস্টারমশাই উপন্যাসের সাথে দীপেন মাস্টারের কোনো সমস্যা। উপন্যাসটার পটভূমি কিন্তু সম্পূর্ণরূপে সুন্দরবন, এবং সুন্দরবনে সেখানে ওই পাথর প্রতিমা এবং গোসাবা বাসন্তী এই অঞ্চলগুলো ফিরে এসছে। আর এই উপন্যাসের বিশেষত্ব হলো এখানকার আঞ্চলিক ভাষা, মানে গোসাবা মানে সেখানে একসঙ্গে কত রকম ভাষা তোমাকে বলি। প্রথমত গ্রামীণ যে একটা ভাষা সুন্দরবনে, সেটা তো আছেই, তার সাথে গোসাবার একটা বহু সংখ্যক মানুষ এসেছিল পূর্ববঙ্গ থেকে, সুতরাং সেই পূর্ববঙ্গের ভাষা আছে। আবার পূর্ববঙ্গের যারা মুসলিম তাদের একরকম ভাষা, যারা হিন্দু তাদের একরকম ভাষা। আবার এই গল্পের বইতে আবার এই পাথর প্রতিমার একটা অংশ আছে। পাথর প্রতিমার ভাষাটা কিন্তু মেদিনীপুরের ভাষা, মানে পাথর প্রতিমাটা গড়ে উঠেছিল মেদিনীপুর থেকে। একটা বিশাল জনসংখ্যক মানুষ পাথরের প্রতিমায় গিয়েছিল, গিয়ে ওখানে জঙ্গল কেটে ওখানে বসতি স্থাপন করেছিল। সুতরাং পাথর প্রতিমার ভাষাটা একদম সম্পূর্ণরূপে মেদিনীপুরের ভাষা, এবং মেদিনীপুরের ভাষাটা আলাদা। তাই একসঙ্গে 4 রকম ভাষা ওখানে। এবার এই আগস্ট মাসের 2 তারিখ এর দ্বিতীয় সংস্করণ আসছে আমাদের স্বীকৃতি থেকে। এটা এখনো প্রকাশ হয়নি, 2 তারিখ প্রকাশ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখনো প্রকাশ হয়নি। এটা দ্বিতীয় মুদ্রণ আসছে। তো বইমেলায় যেটা বেরিয়েছে পায়ের নিচে স্বর্গ। আর যতগুলো লিখেছি আমি সবচেয়ে লিখে বেশি তৃপ্তি পেয়েছি এটা, পায়ের নিচে স্বর্গ। পায়ের নিচে স্বর্গ। লেখকের ভাবনা তার লেখার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তার লেখকের যে মন, সে কি চাইছে, হ্যাঁ, তার আদর্শ, তার চিন্তা ভাবনা কিন্তু বেরিয়ে আসবেই, সে কোনো না কোনো চরিত্রের মধ্য দিয়ে। তা সেটা আমার ক্ষেত্রে, এবং সেটা আমি সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি যে আমার ভাবনাগুলোকে মনে হয় আমি বেশি পায়ের নিচে স্বর্গে আমি আনতে পেরেছি। এই একান্নবর্তী পরিবারের যে একটা টান, গ্রামে ফিরে যাওয়ার টান, গ্রামে মানে জন্মভূমির টান, তারপরে এরকম একসাথে থাকার বা সৎ পথে থাকলে যে তার জয় নিশ্চিত, বা একসাথে শুধু নিজের পরিবার না, শুধু নিজে নয়, নিজের পরিবার, সেই সাথে সাথে নিজের এলাকা সবাইকে নিয়ে একসাথে চলার মধ্যে যে সুখ, যে আনন্দ, ওটাই মনে হয় স্বর্গে যাওয়ার রাস্তা। লেখার সময় কোন বিষয়টাকে আপনি বেশি করে গুরুত্ব দেন? চরিত্র, কাহিনী, ভাষা? আমার লেখার তো ভাষা মোটামুটি সহজ সরল ভাষা, বেশি খুব বেশি মানে বিশেষণ বা খুব কঠিন ভাষা ব্যবহার করিও না। আর কারণ দুটো, প্রথম আমার যিনি প্রিয় উপন্যাস শরৎচন্দ্র, তার ভাষাটা অত্যন্ত সহজ সরল। আর
আমি এই লেখালেখির জগতে যে গুরু মানিয়ে আমি শ্রদ্ধেয় কৈলাসনাথ বন্দ্যোপাধ্যায়, উনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাতি, গড়িয়ায় থাকেন। আচ্ছা। উনি আমার প্রথম দিক থেকেই খুব গাইড করতেন আমাকে। উনি সবসময় বলতেন যে গল্প লিখবি, বেশি পাণ্ডিত্য দেখাতে যাবি না, যেটা জানিস সেইটা কত ভালো করে লিখবি, ঠিক আছে? যে জায়গায় যাসনি সেই জায়গার বিবরণ দিতে যাবি না, ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে। হ্যাঁ, যে জায়গায় গিয়েছিস সেইটা তুই কত ভালোভাবে তুই তুলে ধরতে পারবি। তো এই কথাগুলো আমি বিশ্বাস করি। এবং কৈলাস কাকুই আমার প্রথমে বলেছিলেন যে বেশি পাণ্ডিত্য দেখাতে যাবি না, ওই যে আমি সহজ সরল ভাষায় লিখি। আর চরিত্র অবশ্যই, তবে আমি চরিত্রটাকে আমি সবসময় চেষ্টা করি সেটা যেন জীবন্ত হয়, মানুষের কাছে কখনো যেন সেটা অবিশ্বাস্য মনে হয় না, যেন একটা বিশ্বাসযোগ্য চরিত্র। সে খারাপ হতে পারে, ভালো হোক খারাপ হোক, চরিত্র ভালো হতে পারে খারাপ হতে পারে, কিন্তু সে যেন অবিশ্বাস্য মনে হয় না যে এরকম হতে পারে না। কি বললে একটা বললে ভাষা, হ্যাঁ, ভাষা, একটা চরিত্র, কাহিনী। আর কাহিনীটা অবশ্যই, কাহিনীটা আমি অনেক সময় ওইটা আমাকে বেশি ভাবতে হয় যে আগাতে আগাতে আমি কাহিনীটা কোন দিকে নিয়ে যাব। এবং আমি সবসময় চেষ্টা করি পাঠক যা ভাবছে তার বাইরে, মানে পাঠক যেটা ভাবছে আমি তার বাইরে ভাববো, ভেবে এবার সেইটাকে বাস্তবসম্মত করে কীভাবে আমি তুলে ধরতে হবে। হয়তো পাঠক ভাবছে এই চরিত্রটা এখানে মনে হচ্ছে এই সিদ্ধান্ত নেবে, কিন্তু আমি সেটা করলাম না, আমি ওটা পাঠক যেটা ভাবছে আমি সেটাই করবো না। তাহলে তো যে পূর্ব অনুমান যদি মিলে যায় পাঠকের সাথে, তাহলে আমার তো কোনো কৃতিত্ব নেই। আমি চাইবো যে পাঠক যেটা ভাবেনি, সেই ভাবনা যেটা ভাবেনি সেই জগতে পাঠককে নিয়ে যাব, কিন্তু সেটা যেন কখনোই মনে হয় না যে অবাস্তব। আপনার এতদিনে মানে প্রকাশিত বই সংখ্যা কতগুলো হবে? আপাতত 15টা। লাস্ট বইমেলা যেটা গেছে ওই পায়ের নিচে স্বর্গ, ওটা আমার 15তম বই। আর উপন্যাস হিসাবে ওটা প্রথম হচ্ছে গিয়ে যোদ্ধা, তারপর রক্ত কথা বলে, তারপর মাস্টার মশাই, মাস্টার মশাই আগে, হ্যাঁ মাস্টার মশাই, তারপর একটা বেরিয়েছিল ওই তোমার শেষ স্টেশনের যাত্রী, তারপর এইটা। পাঁচটার মধ্যে সবচেয়ে হৃদয়ের কাছের কোনটা বলবেন? বলি তো মানে সব তো নিজের লেখা, তো খুব ভালো মন্দ কোনটা বলা মুশকিল। এক এক কারণে মানে হৃদয়ের কাছে, যেহেতু যুদ্ধ আমার প্রথম উপন্যাস, ওর প্রতি একটা আলাদা আবেগ আছে। আর রক্ত কথা বলেটা অন্তত 50%, মানে ওর মধ্যে মানে কোথাও আমি বা আমার মেয়ে এরকম জড়িয়ে আছি। মানে যেহেতু স্বীকৃতি গল্পতে করা উঠে এসছে, অনেকেই বলেন যে আর্য, আমার ওই বেশিরভাগ মানে গল্প কথক হিসাবে আর্য রায় উঠে আসে। বলেন যে আর্য রায় হচ্ছে কে পলাশ হালদার, কিন্তু না, আর্য রায় হচ্ছে সেই চরিত্র যেটা পলাশ হালদার হতে চেয়েছিল। আর্য রায় পলাশ হালদার কি সেটা আর্য রায়ের মধ্যে আছে, কিন্তু আর্য রায়ের সবটাই পলাশ হালদার নয়। সেই জন্য ওই রক্ত কথা বলে চরিত্র, ওখানে আর্য রায়ের বিশাল একটা ভূমিকা আছে, গল্প কথক হিসাবে শুধু নয়, মানে কাহিনীর মোচড় নির্মাণে, কাহিনীর পরিণতি এগিয়ে নিয়ে যাওয়া একটা বিশাল ভূমিকা আছে, সুতরাং ওটা একটা কাছাকাছি। কোনো পাঠক কি আপনার কোনো উপন্যাস পড়ে এমন ভাবে রিভিউ মানে ব্যাখ্যা দিচ্ছে যা আপনার মনে গেঁথে রয়েছে? অবশ্যই আছে, যেমন ভদ্রলোক নেই, একদম অচেনা, ওই মাস্টারমশাই উপন্যাস কলকাতা বইমেলায় অন্বেষা স্টলে উনি এসেছিলেন, অন্য একজনের পরিচিত, তা উনি এসেছিলেন, উনি বইটা কিনলেন, দু একজন কিনছে, তো দেখে বইটা দেখে কিনে নেন। কিনে উনি দুদিন পর আমাকে ফোন করলেন, ফোন করে বললেন, আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম, হ্যাঁ আমি বলুন কী মশাই কী লিখছেন, আপনার নামে তো থানায় ডায়েরি করতে হবে। আমি কী লিখলাম? উনি বললেন যে আমি এরকম আশিস কর ভদ্রলোকের নাম, হাওড়ার ওই দিকে বাড়ি, আশিস কর, ওনার এই কি বাসনা একাডেমি বলে একটা, উনি মারা গেছেন, ওনার মায়ের নামে একটা ওই কবি একটা স্কুল ছিল, এরকম ছিল, কবিতা আবৃত্তি করতেন, হ্যাঁ যাই হোক, উনি খুব ভালো কবিতা আবৃত্তি করতেন এবং কবিতার স্কুল ছিল, উনি শেখাতেন বাচিক শিল্পী। তা ওনার গলার ভয়েসটাও খুব সুন্দর। কি আরে মশাই আপনি কি লিখেছেন, সেই পড়তে শুরু করলাম, সকাল হলো, মানে শেষ না করে উঠতে পারলাম না, ঘুমোতে পারলাম না। মানে উনি শুরু করেছিলেন ওই স্কুল টুল থেকে এসে আর কি, খেয়ে দিয়ে উনি খেতে বলে, আমি খাওয়া হয়নি, উনি বলছেন একটু পড়বো, পড়ে তারপরে রেখে দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তা উনি এসছেন, এসে পড়তে শুরু করেছেন, উনি পড়ে শেষ হয়েছে, শেষ করে তারপরে বাথরুম যা কিছু করার করে তারপরে সেই আমাকে ফোন করেছিলেন যে এটা বিশাল পাওনা যে তার খাওয়া হয়নি, রাত্রে সারা রাত জেগে বইটা শেষ করে তারপরে। তা উনি বলেছিলেন যে ওনাদের এই গল্পটা নিয়ে ওনার নাটকের টিম আছে, উনি নাটক করেন, তা উনি নাট্য রূপান্তর করে ওনার নাটক করবে, আমার কাছে লিখিতও নিয়েছিলেন। তার পরবর্তীতে উনি মারা গেছেন, তা এটা জানি না ওনাদের সেই কাজ করা কী ছিল, আমার জানা সম্ভব হয়নি।
এই একটা সবচেয়ে বড় রিভিউ হচ্ছে আমার রূপালিনী। কারণ বই প্রকাশ হওয়ার আগে উনি আমাকে সবসময় বলতেন যে ভাই এইটা ইয়ে হয়েছে এইটা, এবং উনি আমি এখনো স্বীকার করি, ওনাকে বলি, আমি অনেক জায়গাও বলেছি যে এমন পাঠক বা পাঠিকা আমি দেখিনি। এর বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী দিক কি বলে আপনার মনে হয়? এটা না এক একজনের কাছে এক এক রকম ভাবনা বাংলা সাহিত্যের। কেন বলি, দেখুন এমনি একটা প্রচলিত কথা আছে, বাংলা কবিতা আজকাল কেউ পড়ে না, কিন্তু তার বলে কি কবিতা লেখা হচ্ছে না? হচ্ছে। কেন পড়ে না বলতো? আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে বাংলা কবিতা মনে হচ্ছে তার নিজস্বতা হারিয়েছে, কোথাও যেন নিজস্বতা হারিয়েছে। বাংলার সেই মানে আগেকার যে কবিতা, যদি এক ধরনের ছিল ছন্দবদ্ধ কবিতা, এটা একটা বার, সেটা তো আজকাল নেই। আজকাল একমাত্র ছড়াতেই ছন্দ খুঁজে পাওয়া যায়। আর যেটা আছে কবিতার যে একটা নিজস্ব ভাষা, হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা আলাদা ছন্দ আছে, সত্যেন্দ্রনাথের ছন্দ, রবীন্দ্রনাথের ছন্দ আলাদা, কিন্তু জীবনানন্দের ছন্দ না থাকলেও একটা নিজস্ব ভাষা আছে অবশ্যই। হ্যাঁ, ভাস্কর চক্রবর্তী নিজস্ব একটা ভাষা, সেই ভাষাটা মনে হচ্ছে যে আজকাল ওই একটা অন্ধ অনুকরণ, গদ্য কবিতা লিখতে হবে না, গদ্য মানে ছন্দ বা পদ্য লিখলে সেটা কবিতা নয়, মনে হচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য গদ্য কবিতাই হবে। কিন্তু গদ্য কবিতার যে নিজস্ব একটা ঘরানা আছে, যেটা জীবনানন্দ সৃষ্টি করেছেন, সেটা মনে হচ্ছে কেউ ছুঁতে পারছি না। তবে আমি বিশ্বাস করি ভালো কবিতা হলে পাঠকটি সংগ্রহ করবেন। কিন্তু কিন্তু আজকাল তো প্রচুর লেখক বা কবি, সেই তুলনায় যেহেতু বেশি লেখা হচ্ছে, সুতরাং বেশি খারাপ লেখাও তো লেখা হবে, প্রচন্ড। এবং সেই খারাপ লেখার মধ্যে আমিও একজন। আমারও ওই কখনো কখনো 2-4 লাইন কবিতা লিখতে ইচ্ছা, কিন্তু আমি জানি আমি পারি না কবিতা লিখতে, তাও লিখি। তাই এরকম আমার মধ্যে অনেকেও লেখেন। তাই সেই হিসাবে কবিতা, ভালো কবিতা আজও লেখা হয়, এবং সেই জন্য কিন্তু এখনো দেখবে এই বাজারে দাঁড়িয়ে এত জীবনানন্দ দাশের কবিতার বই বিক্রি হয়, ভাস্কর চক্রবর্তী কবিতার বিক্রি হচ্ছে, কিন্তু চাহিদা রয়েছে, যথেষ্ট চাহিদা রয়েছে। এবারে পাঠকের যদি চাহিদা বলো, পাঠকের চাহিদা না ওই যে ট্রেন্ডের মতন, এক একটা সময় এক একটা শুরু হয়। কখনো শুরু হয় ভূত প্রেত শুরু হয়, হ্যাঁ, কখনো রহস্য শুরু হয়, হ্যাঁ, কখনো মানে কি বলবো, প্রবন্ধ যেটা আর কি, নন ফিকশন যেটা, এই শুরু হয়। এই এক একটা সময় এক একটা। আর এই সময় যদি বলি, আমি তোর প্রতিটা বছর বইমেলায় থাকি। সে আমি যখন প্রকাশক হইও নি, শুধু আমার নিজের লেখা প্রকাশ হতো বলে আমি বইমেলায় যেতাম, স্টলে বসতাম। আমি যেটা দেখতাম, আমি লেখকদের বই কিনুক আর না কিনুক, কোন বইটা পড়ছে মানে দেখছে, সে কেনার জন্য পড়ছে নাকি শুধু জাস্ট দেখার জন্য, এগুলো পাঠকের চৌমুখ দেখলে, তাদের বই ধরার ধরন দেখলে বোঝা যায় যে এ বই কিনুক আর না কিনুক, বইয়ের প্রতি আগ্রহ আছে কিনা। এটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারি। হ্যাঁ, একজন পাঠক ওই 1000 স্টলে গিয়ে 1000টা বই কিনবে না কখনই, আর এক একটা স্টলে কয়েকশো বই, সুতরাং নিশ্চয়ই কিনবে না। কিন্তু একটা বই যখন নিচ্ছে, তার নড়াচড়া দেখলে বোঝা যায় যে বইটা পছন্দ হলে সে কিনবে না জাস্ট নেওয়ার জন্য দেখছে। তা সেই হিসাবে আমার একটা ধারণা হচ্ছে যে পাঠকের পছন্দ, এই লাস্ট আমি 1 বছর বা 2 বছর বলি, নন ফিকশনের প্রতি কিন্তু পাঠকের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে, যেটা আমার ধারণা। এবং সেটা এই বিভিন্ন ধরনের গবেষণা, সেটা সেই লোক সংস্কৃতি হতে পারে, প্রাচীন ঐতিহ্য হতে পারে, বা বিভিন্ন সামাজিক বা ধর্মীয় প্রথা থেকে আরম্ভ করে অনেক রকম জিনিস আছে। কিন্তু মূলত এই নন ফিকশনের দিকে একটা পাঠকের একটা আগ্রহ বাড়ছে। তবে কিছু যে পাঠক ছোট গল্প পড়ে, সে ছোট গল্প পড়বেই, যে পাঠক উপন্যাস পড়ে সে পড়বেই। হ্যাঁ, কম বেশি তো হবে, কারণ সব তো সমান তালে আর দাঁড়িপাল্লা ওজন করে সব বই সমানে বিক্রি হবে না পড়ে। কিন্তু এক একটা সময় ধরো প্রবন্ধ একটা সময় বিক্রি হতো না, তাই না? কিন্তু এখন কিন্তু, এবং এই আমি দেখেছি প্রবন্ধের পাঠক যেটা, তারা কিন্তু মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারাই বেশি কিন্তু প্রবন্ধের বইগুলো পড়ছে, হয়তো তাদের গবেষণা কাজে লাগবে বলে। আমাদের স্বীকৃতি থেকে এই বছর একটা বই বেরিয়েছিল সুন্দরবনের বাঘের উপর, এবং সেই বইটা বেশ ভালো সাড়া পেয়েছে। শুধুমাত্র বাঘ নেই, সুন্দরবনের বাঘ, ওটা কাহিনী ও কিংবদন্তিতে সুন্দরবনের বাঘ বলে একটা বই হয়েছিল। হ্যাঁ, বইটা আছে, ওটা শুধুমাত্র বাঘের উপর। আর এবছর বেশ কিছু আমাদের নন ফিকশন আসবে স্বীকৃতি। আমার কারণ দেখলাম পাঠক হয়তো গল্প উপন্যাসের মতন অত বিক্রি হবে না, কিন্তু 10টা গল্প বই বিক্রি করে যা তৃপ্তি, 5টা প্রবন্ধের বই বিক্রি করে তার চেয়ে বেশি তৃপ্তি, কারণ ওটা একটা আলাদা জিনিস। সোশ্যাল মিডিয়া কি সাহিত্যকে সাহায্য করছে আপনার? একদম অবশ্যই।
কারণ এটা যদি না বলি তাহলে তো আমি নিজেই বেইমান হয়ে যাব। কারণ আমি উঠে এসেছি সোশ্যাল মিডিয়া থেকে, কারণ সোশ্যাল মিডিয়া না থাকলে আমি জানতাম না যে এখানে লেখালেখি হয়। আর সবচেয়ে বড় কথা দেখবে, আমি বলি যে অনেকেই বলে না আজকাল বেশি লেখে, বাঙালি মাত্রই লেখে মাত্রই। আজকাল এই যে আজ থেকে যদি আমি বলি 40-50 বছর আগে ওই মুষ্টিমেয় কিছু লেখক লেখিকা কবি সাহিত্যিকের নাম আমরা জানি বা নাম পাই, তার মানে কি কেউ লিখতো না? প্রচুর মানুষ লিখতেন। কলেজে গিয়েছেন তেন লিখবেন না? হতেই পারে না। প্রচুর মানুষ সাহিত্য চর্চা করতেন, কিন্তু তাদের সাহিত্য চর্চাটা ওই ডায়েরি বা খাতার পাতায় থেকে গেছে। তারা নিজেদেরকে প্রকাশ করতে পারেনি, কারণ তাদের ক্ষমতা ছিল না যে কোনো হচ্ছে গিয়ে পাবলিশার্সকে দিয়ে সেই বইগুলো ছাপাবে। কারণ এই যখন আমার বই ছাপা হয়নি, এখনকার দিনে যে একটা কবিতা লিখছে সে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে, ভালো মন্দ দূরের কথা, সে নিজেকে প্রকাশ করতে পারছে। তারপরে এখন এই প্রিন্ট মিডিয়া বা আমি বলি প্রকাশনা জগৎ, হ্যাঁ এখানে অনেক প্রতারণা আছে, অনেক 2 নম্বরই আছে, কিন্তু তারপরেও মানুষ ইচ্ছা করলে গিয়ে ছাপাতে পারছে, বইটা ছাপাতে পারছে। 5,000 টাকা নিয়ে গিয়ে একজন মানে একটা বই ছাপিয়ে দিতে পারছে। এই সুযোগটা আগের দিনে ছিল না, এবং এই সুযোগটা আছে বলেই কিন্তু আজকাল প্রচুর বই ছাপানো হচ্ছে। এবং ছাপানোর কথা বাদ দিলাম, আমি সোশ্যাল মিডিয়াটা বললে, সোশ্যাল মিডিয়া আছে বলে প্রচুর মানুষ তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখাগুলো পোস্ট করছে। তো এবার সেখান থেকে যখন ভালো রেসপন্স পাচ্ছে তখন তারা বই প্রকাশ করার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আজ থেকে যদি 30 বছর, 40 বছর, 50 বছর আগে সোশ্যাল মিডিয়াটা থাকতো, তাহলে আরো আমরা বহু লেখক লেখিকাকে কিন্তু আমরা পেতাম। তাই এই সোশ্যাল মিডিয়াটা আছে বলে আমাদের মতন বা যারা নতুন উঠছে বা এই যারা 8-10 বছর সাহিত্য চর্চা আমরা যারা করছি, তারা কিন্তু এই প্ল্যাটফর্মটা পেয়েছি। এটা আমাদের কাছে আশীর্বাদ। এটা স্বীকার না করলে কিন্তু মিথ্যা কথা বলা হবে। হ্যাঁ, এর খারাপ দিক তো আছে, সবকিছু ভালো খারাপ আছে, আগুনের খারাপ দিক নেই। তাহলে কি তুমি আগুনকে উপেক্ষা করতে পারবে? নতুন যারা লেখক তাদের মানে ভুলটা কোথায় আপনার মনে হয়, মানে সবথেকে বড় ভুল যারা নতুন লেখে? আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে কারোর ভুল ধরার মতন মানে অবস্থায় আমি পৌঁছাইনি, কিন্তু ভুল বলবো না, মানে ভুল ধরবো না। আমি জাস্ট আমার উপলব্ধি কথা বলি যে যেহেতু আমি প্রকাশনা এক ছোট্ট কথা বলে, কেন কথাটা বলছি বুঝতে পারবে। একটা বই প্রকাশ করবে, একজন আমার সাথে যোগাযোগ করলেন, দাদা আমি একটি কবিতার বই প্রকাশ করবো। সব আলোচনা হলো, 4 ফরমার বই করবে। তা বলছে দাদা 50টা কবিতা আমি পাঠাচ্ছি। আমি বললাম মোটামুটি 56টা মতো হলে হবে একটা 4 ফরমার বই, আর বাকি 6টা আমি কদিন লিখে তোমায় পাঠাবো। তা প্রথমত আমি যদি একজন প্রকাশক হই তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে তুমি পাঠাও, সময় তো আছে। আর আমি যদি একজন তার পরামর্শদাতা হতে বলতাম, আমি বলতাম তাকে যে বই ছাপিও না। তা সে যাই হোক, সে কথা পরে আমি আসছি। সে 50টা কবিতা দিল, আমি সব করে রাখলাম। 2 মাস 3 মাস পরে আস্তে আস্তে 6টা, একটা করে লেখে একটা পাঠায়, একটা করে লেখে পাঠায়, 6টা কবিতা পাঠালো। তার বইটা আমি করলাম। কথাটা কেন বলছি, তার মানে কি বই প্রকাশ করার মতন তার কবিতা কোনো লেখাই হয়নি, কিন্তু সে বই করবে ভেবে নিচ্ছে। কারণ জানে পয়সা আছে, সে চাকরি সূত্রে হোক, বাবার সূত্রে হোক, স্বামীর সূত্রে হোক, যার সূত্রে হোক, পয়সা আছে, পয়সা দিলে আমি বই ছাপিয়ে দেবো। এবং শুধু আমি কারণ যে কোনো বই ছাপাবে, অবশ্যই স্বীকৃতি সেখান থেকে আস্তে আস্তে সরে আসছে, কিন্তু সেটা পরের কথা। এবার কি হচ্ছে, তাহলে যে একটা কবিতা আমি অজিতেশ দাস, শুদ্ধ অজিতেশ নাগ দাদা আমাকে একটা কথা বলেছিলেন যে উনি একটা উপন্যাস লিখে অন্তত মিনিমাম 3 বছর ফেলে রাখেন। বলছে আমি ওই উপন্যাসটা পড়ি, বারবার পড়ি, কোথায় ভুল আছে, কেন ভুল আছে, কি হচ্ছে, কি অসুবিধা আছে, কোনোমতো পরিমার্জন হতে হতে যখন মনে হয় না এবার ঠিক আছে, তখন আমি সেটাকে তখন কোনো প্রকাশের হাতে আমি তুলে দিই। তার আগে আমি দিই না। কারণ আজকে আমি যেটা ভাবছি সেই ভাবনাটা ভুল হতে পারে। অন্তত একটু সময় নিয়ে বা আমি এইটা আবেগের ভাষাটা লিখে ফেললাম, সেটা কতটুকু যুক্তি নির্ভর। বাবা যখন পড়বো তখন আমি তো প্রথম লিখছি লেখক হিসাবে, কিন্তু যখন পড়বো পাঠক হিসাবে আমার চোখে ভুল ত্রুটিগুলো ধরা পড়বে, তখন ওটাকে আমি সংশোধন করে নিই। তা এখানে কি নতুন যারা আছে তারা সবার আগে ভেবে নেয় যে আমি বই প্রকাশ করব। যেটা আমি প্রকাশ করব, সে কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, আগে সেটা সেই প্রকাশ করার মতন উপযোগী হতে পেরেছে কিনা, সেই জন্য একটু সময় দিতে হবে, নিজেকে আগে লিখতে হবে। কয়েক বছর ভাই লেখো, লিখতে তারপর তুমি একটা সময় হ্যাঁ লেখো, ফেসবুকে পোস্ট করো, তারপর আস্তে আস্তে তুমি প্রকাশ করা ভাবে। কিন্তু সবার আগে মানে লেখার আগে ভেবে নেয় আমি বই ছাপাবো। ও বই ছাপাচ্ছে, আমার ওই বন্ধু বই ছাপিয়েছে, তাহলে আমাকে একটা বই ছাপাতে হবে। কিন্তু আমি বই ছাপাবো আমার তো দুটো গল্প আমি লেখা শুরু করে দিলাম, আরো 2-4টা গল্প লিখে আমি বই ছাপাবো, কিন্তু তখন থেকে ভেবে নিলাম। যার ফলে কি হয়, অপরিণত লেখা বেশি এখন বই আকারে বেরিয়ে আসছে। ঠিক কথা। একটু সময় দিতে হবে, মানে লেখা ছাপাতে সময় লাগে না এখন, প্রচুর প্রকাশনা, এবং প্রকাশনা যখন অনেক সহজ হয়ে এসছে।
ঠিক আছে, বই ছাপাতে সময় লাগে না, 15 দিন 10 দিনের মধ্যে বই ছেপে বেরিয়ে আসবে। কিন্তু যত পড়বে, যত লিখবে, লিখতে লিখতে সেই লেখা কিন্তু আস্তে আস্তে উন্নতি হয়। উন্নত কিন্তু মানের সেই সেই উন্নতি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না, এটাই একটা মানে ত্রুটি বলতে পারি এখনকার সময়ে লেখক লেখিকাদের ক্ষেত্রে। ঠিক কথা। তা এবারে কিছু মানে দ্রুত উত্তর, র্যাপিড ফায়ার বলছি। আপনার প্রিয় লেখক? একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রিয় বই? প্রিয় বই আমার পথের দাবি। প্রিয় চরিত্র? প্রিয় চরিত্র সব্যসাচী, ওই একই। সকাল না রাত? আমার আমি এইটা খুব মুশকিল, যাই হোক সকালই বলি। আর কাগজ কলম না ল্যাপটপ? কাগজ কলম তো প্রথম পেয়ে, ল্যাপটপ অনেক পরে এলো। এমন একটা বই যা আপনি সবাইকে পড়তে বলবেন? আমি সবসময় সবাইকে বিবেকানন্দের বই পড়তে বলি। বাহ, তার একটা কারণ, বিবেকানন্দ বলেছিলেন যে আমাকে বলবে আমার আমার এনার্জি, আমার শক্তি তার মধ্যে সঞ্চারিত হবে। এই জন্য হতাশ হও, দুঃখ পাও, জড়াই করো, যেখানে যাও বিবেকানন্দের বই যত ইচ্ছা পড়ো, গল্প উপন্যাস, বিবেকানন্দ বই পড়লেই একটা আলাদা এনার্জি। ঠিক কথা। এমন একজন লেখক যার সাথে আপনি আড্ডা দিতে চান? জীবিত না মৃত? যে কোনোই হোক, অসুবিধা নেই, যে কোনো হোক। না, এটা তাকে সামনে পেলে আমি কি করতেন সেটা আমার কাছে না, অলিক কল্পনা হচ্ছে আমি তো যাই শরৎচন্দ্র। বাহ। আর এবার জীবিত হলে? মানে মানে যারা জীবিত আছেন, হ্যাঁ, যারা জীবিত আছেন। হ্যাঁ, জীবিত আছেন যাদের বলি, তাহলে আমার বিনোদ ঘোষালের সাথে সাক্ষাৎ করার খুব ইচ্ছে। বিনোদ ঘোষাল সত্যি ওনার বইও। আপনি কিভাবে চান পাঠক আপনাকে মনে রাখবে? পাঠক যখন, তাহলে তিনি আমাকে গল্পকার অর্থাৎ উপন্যাসিক হিসেবেই মনে রাখুন। লাস্ট প্রশ্ন এবার, ভবিষ্যতের পাঠক আপনি কি দিতে মানে আপনি কি বার্তা রেখে যেতে চান? পাঠকে মানে কি, আপনার ভবিষ্যতের পাঠক যারা আগামীতে আপনার বই পড়বে তাদের ক্ষেত্রে আপনি কি বার্তা রেখে যেতে চান? বঙ্কিমচন্দ্র একটা কথা বলেছিলেন যে তুমি যদি মনে করো যে লিখে দেশ ও দশের উন্নতি সাধন করবে তবেই লেখো। অর্থাৎ সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য উনি কলম ধরতে চেয়েছিলেন যে একটা তো আছে শিল্পের জন্য শিল্প, একটা মানুষের জন্য শিল্প। তা উনি সেই মানুষের জন্য শিল্প অর্থাৎ সাহিত্য যেন মানুষের কাজে লাগে, দেশের কাজে লাগে, এবং আমি সেই মতবাদেই বিশ্বাস করি। এবং আমার লেখা, প্রত্যেকটা লেখা সেই অন্তত মানুষকে কিছুটা শিক্ষা দিক, সমাজ সম্বন্ধে মানুষের চেতনা জাগ্রত করুক, আদর্শবোধে উদ্বুদ্ধ করুক, এই ভাবনাটা আমার সব লেখায়, গল্প উপন্যাসে সব লেখায় থাকে। এবং আমি চাইবো আমার লেখা পড়ে আমার লেখার যে মূল যে চরিত্রগুলো, তাদের যে ভাবনা আদর্শ, সেগুলোই যেন পাঠকের মধ্যে সঞ্চারিত হয়। আজকের আপাতত আড্ডা শেষ। আজ আমরা দারুণ কথা জানলাম। বিশেষত বইয়ের পাতার ভেতরে যে মানুষটি লুকিয়ে থাকে তাকে আজ বিশেষ একটু কাছে পাওয়ার মতন সুযোগ পেলাম দেখার। তা বিয়ন্ড দ্য পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এর কোনো পর্বে আবার নিশ্চয়ই আপনাদের দেখা হবে। আপাতত আজ আমরা চললাম। নমস্কার, আমি নমস্কার, ধন্যবাদ সবাইকে।